দর্শক স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে রয়েছে আমি সাদাত হাবিবি সেতু। দর্শক এখন রয়েছে বিদ্যুৎ সংকট ও দোকান ব্যবসা পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা, আর এই জন্য আমাদের স্টুডিওতে আজকে সরাসরি যোগ দিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আর ব্যবসায়ী মালিক সমিতির আরিফুর রহমান টিপু। দর্শক ২১শে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে। টিপু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। একদম সূচনা বক্তব্যে সূচনায় যেটা জেনে জানতে চাই, আমরা সরকারের নতুন নিয়মকানুনগুলোর ব্যাপারে যাব জ্বালানি সংকটের বিষয়ে, কিন্তু ইনিশিয়ালি আমার প্রশ্নটা আসলে সবার কাছেই থাকে। সরকারের ৬ মাস পার হলো, একটা ল্যান্ডমার্কের মতো সরকার বলেছিল যে ১৮০ দিন পরে সে অনেক কিছু চেঞ্জ করতে চায়, সে একটা রিঅ্যাসেসমেন্টে। আপনার কাছে নতুন সরকারের ৬ মাস, প্রথম ৬ মাস কেমন, একটু এটা আগে শুনে নিতে চাই। আসলে একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা গণতান্ত্রিক সরকার আমাদের দেশে এসছে, যার উপরে মানুষের অনেক চাওয়া। আগে থেকেই মানুষ কিন্তু চিন্তা করেছে যে আমার এইটার সমস্যা আছে, ওইটার সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়েই কিন্তু বাংলাদেশ। তো গণতান্ত্রিক সরকারের উপরে মানুষের অনেক আস্থা, কিন্তু তো এই আস্থার জায়গা থেকে মানুষের চাওয়াটা অনেক বেশি। আর আমরা যেটা মনে করে থাকি যে উনি আসছেন, এই সরকার আসছে না, আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে বিষয়টা এরকম না। আসলে একটা আমাদের প্রয়োজন হচ্ছে যে এই সরকারের প্রথম প্রয়োজন হচ্ছে যে শর্ট টাইমের একটা চিন্তাভাবনা করে দেশকে মোকাবেলা করা, যে কোনো সমস্যা মোকাবেলা করা। আরেকটা হলো লং টার্ম চিন্তাভাবনা করে। তো আমার মনে হয় যে শর্ট টাইমের যে চিন্তাগুলি তারা করেছেন, আমার মনে হয় যে চিন্তাগুলো যথাযথ উপযুক্ত, একদম উপযুক্ত টাইমেই করেছেন। কিন্তু লং টাইমের যেগুলি চিন্তা রয়েছে, এগুলি কিন্তু আমাদের খুব ভালোভাবেই করতে হবে। কারণ বাংলাদেশ জানেন যে আমরা স্বাধীনের প্রায় ৫০ থেকে অনেক বছর পার হয়ে গেল, কিন্তু আদৌ কি আমাদের বাংলাদেশ সেই পর্যায়ে যেতে পেরেছে? তো আমাদের প্রশ্ন কিন্তু, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষ হলো আমরা চাই আমাদের তেল থাকবে, আমাদের গ্যাস থাকবে, আমাদের সমস্ত কিছু, আমরা যারা নাগরিক অধিকার, আমরা এই অধিকারটুকু আমরা একেবারে যখন চাইবো তখনই পাবো। আসলে সেই জায়গায় যেতে হয়তো আমাদের সময় লাগবে, কিন্তু আমরা চাই সরকারের যদি ইচ্ছা থাকে তাহলে এই সরকার এগোতে পারবে। আর যদি ইচ্ছা না থাকে তাহলে আগামী ৫ বছর পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচন কিন্তু মানুষ রুখে দিবে। বিষয়টা এটা মাথায় রেখেই আমাদেরকে কাজ করতে হবে। গণতান্ত্রিকভাবেই কাজ করে, জবাবদিহিতার উপর নির্ভর করে। এবার আপনি যেই প্রশ্নটি উত্তরের মধ্যেই আপনার ছিল যে আমি অবশ্যই বিল পে করব, কিন্তু আমি আমার সুবিধা মতো, আমার প্রয়োজন মতো আমি গ্যাস বিদ্যুতের সংযোগটা পাবো। এই মুহূর্তে সেটি হচ্ছে না, এবং সেই সংকটের কথা বিবেচনা করে সরকার অনেকগুলোই শর্ট মেয়াদে চিন্তা করেছে। তার মধ্যে একটা হচ্ছে শপিং মলগুলো বন্ধ করে দেওয়ার ব্যাপারে এক ধরনের সিদ্ধান্ত এসেছে। ৮টার পরে এক ধরনের বিধিনিষেধ এসেছে। কিভাবে দেখছেন এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে আপনাদের? সব মিলিয়ে যদি আমি এই ব্যবসার সাথে মানুষ ধরি, তাহলে প্রায় ২.৫ কোটি মানুষ এর সাথে ইনভলভ আছেন। কি বুঝতে পারছেন এই সংকট নিরসনে আপনাদের উপর যে চাপটা আসছে, সেটা কতটুকু আপনারা মোকাবেলা করতে পারবেন? ধরেন যে আমরা যে কোনো বৈশ্বিক পরিস্থিতি, আমরা যারা জনগণ রয়েছে আমাদের বুঝতে হবে, কিন্তু সরকারকেও বুঝতে হবে যে এই জনগণ, তাদেরকে আমি কতটুকু সময়, কতটুকু টাইম আমি তাদেরকে এই বিপদে রাখবো। বিষয়টা হলো যে আমাদের দোকান ব্যবসায়ী দেখেন, বিদ্যুতের কোনো সমস্যা হলেই আমাদের দোকান ৭টায় করে দিচ্ছেন। বিদ্যুতের কোনো সমস্যা হলে আমাদের চাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা ৯টা পর্যন্ত আমাদের দোকান খোলা দিয়েছেন। আমরা চেয়েছিলাম যে সকালবেলা যে টাইমটুকু আছে, এই টাইমটুকু আমাদেরকে বাড়িয়ে দিয়ে, যেমন ধরেন আমরা খুলি 10টায়, আমাদেরকে ৯টা, ১১টা, ১২টা, যে কোনো টাইম দিয়ে আমাদের ওই দিকে রাত্র 10টা পর্যন্ত করার জন্য। যাই হোক, এরপরে এটা নিয়ে আমরা কথাবার্তা বলেছি, সবার সঙ্গে আমরা উচ্চ পর্যায়ে কথাও বলেছি। তখন আমাদেরকে আপনাদের এই স্টুডিওতে এসেও কিন্তু আমরা কথা বলেছি। তো তারপরে আমাদেরকে ৯টা পর্যন্ত করে দেওয়া হলো। বিষয়টা হলো যে সমস্যা হলেই দোকানদারদেরকে টাইম কমিয়ে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে এই বাংলাদেশে প্রায় ৭০ লক্ষ দোকান ব্যবসায়ী আমরা ব্যবসা করে থাকি, এবং এই ৭০ লক্ষ ব্যবসায়ীর সঙ্গে কর্মচারী সহ আপনি যেটা বললেন, প্রায় ২.৫ কোটি পরিবার মানুষ আমরা জড়িত এটার সঙ্গে। এই পরিবারের আমাদের যে ব্যবসায়িক যে অবস্থা, সে অবস্থায় আপনাকে ছোট্ট করে যদি বলি, একবার আপনি বসুন্ধরা মার্কেটে যান, যেই মার্কেটে আপনি ক্রেতা দেখবেন যে সবাই তাকিয়ে আছে। একটা ক্রেতা যখন ঢুকে তার দোকানের সামনে দিয়ে যায়, তখন সেই বসুন্ধরার মতো জায়গাতেও বলে, স্যার কিছু চাচ্ছিলেন? তার মানে ওই একটা কাস্টমার সবাই দেখছে, তার মানে পুরো জায়গাটাই ফাঁকা হয়ে গেছে।
এটা আমরা জানি না। অর্থনৈতিক চাকা সচল রাখার স্বার্থে আমরা যে পরিশ্রমটুকু করি, আমরা চাই যে আমরা এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যা প্রয়োজন, আমাদের যে কর্মটুকু, আমাদের যে মেধাটুকু এই ব্যবসায় খাটানো, সেটা আমরা করতে চাই। কিন্তু এখন এই 8টা পর্যন্ত করে দেওয়া হচ্ছে। আপনি দেখেন যে 8টা পর্যন্ত আগে ছিল কিন্তু 9টা, এখন 1 ঘন্টা কমিয়ে দেওয়া হচ্ছে। যদি এটা শর্ট টাইমের জন্য চিন্তা করা হয় তাহলে আমি এটা সাধুবাদ জানাই যে ঠিক আছে, এখন সরকার একটা ঝামেলায় পড়েছে। আপনার বৈশ্বিক যে অবস্থা, এখানে তেল, গ্যাস, বিদ্যুতের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে যে শর্ট টাইমের চিন্তা ঠিক আছে, কিন্তু এটাকে যদি এই 8টা পর্যন্ত যদি লং টাইম করা হয়, আমরা কিন্তু ব্যবসায়িকভাবে আমরা লুজার হয়ে যাব। আপনারা জানেন যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু আস্তে আস্তে আমরা প্রায় কিন্তু শেষের দিকে। আমরা এই ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু আমরা ভেঙে কর্মচারীর বেতন দেওয়া হচ্ছে, আপনি কারেন্টের বিল বেড়েছে, আপনার আমাদের সার্ভিস চার্জ বেড়েছে, আমাদের কর্মচারীর বেতন দিতে হচ্ছে, আমাদের ব্যাংকের ঋণের কিস্তি দিতে হচ্ছে। এই যে সমস্ত কিছু, আমার একটা ফ্যামিলি রয়েছে, আমারও তো খরচ আছে এখানে। সার্বিক দিক আমরা কিন্তু আসলে সেই টাকা গুছিয়ে বেতন দেয়া, তারপরে আমি পারিবারিকভাবে আমার যে খরচটা, সেই চাহিদাটুকু আমার পূরণ করতে হয়। কিন্তু আদৌ কি আমি আমার পরিবারের চাহিদাটুকু পূরণ করতে পারছি? আমি আমার ছেলে মেয়েকে সেই আমিষ জাতীয় খাবারকে আমি খাওয়াতে পারছি? আমি কিন্তু এই কষ্টে আছি। আপনি দেখেন ছোট্ট একটা দোকান, 100 স্কোয়ার ফিটের একটা দোকান, তার কত টাকা ইনকাম? তার পরিবারের সে যে ইনকাম আগে ছিল, সেই ইনকাম অনুযায়ী কিন্তু মানুষের ইনকামের উপরে কিন্তু তার পরিবারের চাহিদাটা পূরণ করে থাকে। কিন্তু সে যেই জায়গায় গেছে, সেখান থেকে নিচে নামাটা তার জন্য কিন্তু কষ্টকর। এখন ছেলে মেয়ে রিক্সায় যেত, ছেলে মেয়ে গাড়িতে যেত, এখন তাকে বাসে যেতে হবে। এটা উপায় নেই, কারণ আমার তো ইনকাম ওই ধরনের ইনকাম নাই। তারপরে আসেন যে এই যে এখন 8টা পর্যন্ত করে দেওয়া হলো, আমি তো বললাম যে মেনে নিলাম, কিন্তু এটা যেন লং টাইম না হয়। তো আমার মনে হয় যে লং টাইম মানে ধরেন 2 মাস 1 মাস আমরা এইভাবে চললাম, কিন্তু তারপরেও কিন্তু আমাদের এবার দেখেন যে কারেন্টের বিলগুলো যেভাবে আসছে, সেটাও কিন্তু আমাদের জন্য কষ্টকর হয়েছে। আচ্ছা, এই বিষয়টা আমি জানতে চাই। যদিও বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী জানিয়েছেন যে অভিযোগ দিলে তারা চাইলে অভিযোগ খুব একটা পড়ে না, কিন্তু আমরা যে সরজমিনী মাঠে যখন আমি নিজে রিপোর্টার হিসেবে যখন গিয়েছি, আমি সব বিদ্যুৎ অফিসেই এই ভুতুরে বিদ্যুৎ বিল নিয়ে এক ধরনের অভিযোগ শুনেছি। একটা তো 44% দাম বেড়েছে, সবার 44% খরচ বাড়াটা এটা অস্বাভাবিক না, কিন্তু যার ধরেন 2000 টাকা তার 3000 টাকা। আমি অনেক দোকানের ব্যবসায়ীদেরকে দেখেছি এই গ্রিন রোডের যে বিদ্যুৎ কেন্দ্র, সেখানে যেতে যার আগে 6000 টাকা ছিল, তার 11000 টাকা, 12000 টাকা, 13000 টাকা, কারো 19000 টাকা এসেছে। আমরা রিপোর্ট করেছি সেগুলো নিয়ে। এই সংকটটাকে আসলে কি এরকম যে ধরেন আপনারা যখন মন্ত্রণালয় বলছে যে আপনারা অভিযোগ জানান, কিন্তু আপনারা অভিযোগ জানাচ্ছেন না, কারণ আপনাদের 60 লাখ ব্যবসায়ী মানে একটা হিউজ ইউনিট। এইখানে তো আপনাদের অভিযোগের পরিমাণটা আমরা একটা ভালো ডাটা পাওয়া উচিত ছিল আমাদের, যে ব্যবসায়ীরা কতটুকু সাফার করতেছেন, সেই জায়গায় কি দেখছেন? আচ্ছা, বিষয়টা হলো যে আমরা বুঝে উঠতে না উঠতেই এই সময়টা পার হয়ে গেল। আমরা বুঝে কি, আমার মনে হয়েছে যে আমাদের যখন বিলটা হাতে এসছে, তখন আমরা চিন্তা করি তাহলে মনে হয় কোনো প্রবলেম হয়েছে। আমি বোধহয় গত মাসের ইউনিটটা বোধহয় আমার জমা রয়েছে, এই কারণে এই ইউনিটটা এবার যোগ হয়েছে। কিন্তু গত মাসেও যা বিল আসছে, এই মাসের তার চাইতে অনেক বেশি আসছে। এখানে বিল কতটুকু বাড়ানো হয়েছে? আমি সরকার যে ইউনিট প্রতি বোধহয় 1 টাকা 70 পয়সা 80 পয়সা এরকম বাড়ানো হয়েছে। তার মানে আমার যদি বিল আসে 8000 টাকা, তো সেক্ষেত্রে আমার আসবে 9500 টাকা, আমার 1000 টাকা বাড়বে, কিন্তু আমার 13000 আসবে না, আমার 14000 আসবে না। কিন্তু আমি যতটুকু বুঝি যে বিষয়টা হলো যে এটাকে একটা সুষ্ঠু তদন্ত করা উচিত। আমরা যে বললাম না, আমরা যে কিছু করলাম না, কিন্তু আপনারা তো জানেন, আপনারা যারা এখানে দায়িত্ব, মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে, তারা তো বুঝলেন, তারা দেখলেন যে আসলে এখানে আমাদের বিদ্যুৎ দাম বেড়েছে, কিন্তু এটাকে অবশ্যই তদন্ত করে কেন বাড়া হলো, এটা একটা জবাবদিহিতা থাকা উচিত। কারণ আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক জায়গায় কিন্তু একটা জবাবদিহিতার জায়গা রেখেছেন, কিন্তু এখন যারা মন্ত্রী মহোদয় যারা আছেন, তাদেরকে অবশ্যই একটা জবাবদিহিতার আয়তে আনতে হবে, এটা আমরা মনে করি। কারণ হচ্ছে যে ছোট্ট জায়গা থেকে এই সরকারকে বিপদে ফেলার জন্য যদি কেউ করে থাকে, তাহলে এটা অবশ্যই আপনাকে এটা বের করতে হবে, আপনার জন্যই বের করতে হবে, আমাদের জন্য না। আমরা একবার সাফার করেছি, আমরা আসলে কষ্ট হয়েছে, কিন্তু আমরা কার কাছে বলবো? এখন সবাই বলছেন যে আমরা কার কাছে, আমাদের কাছে সবাই আসছেন, দোকানের যারা সাধারণ দোকানদার আছে, যে ভাই এটা হয়েছে এটা হয়েছে। আমরা তাদেরকে একটা বুঝ দিয়েছি যে এই জুন মাসের কারেন্টটা একটু বেশি আসে,
তো আগামী মাসে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। তো এই বুঝটা যদি আমরা দিই, কিন্তু এই বুঝ মানে এই নয় যে এটা ছেড়ে দেওয়া হয়েছে, এটা অবশ্যই তদন্ত করতে হবে। এটা আমার যেটা চাওয়া, যে তদন্ত করে এটা বের করতে হবে কেন ওই বিলটা হলো। আমি কমপ্লেন করলাম না বিধায় কি আপনি বলে দিবেন? যেমন সরকার বলছে যে গ্রামে কারেন্ট নাই, আসলে কথাটা এরকম না। গ্রামের কারেন্টের কি বলে কারেন্টের লাইনের, পল্লী বিদ্যুতের লাইনের সমস্যার কারণে ওই আমরা মেরামত করার পরে এটা সময় লাগে, কিন্তু কারেন্ট যায় না। আসলে কথাটা কিন্তু কতটুকু সত্য আমি জানি না। সত্য জিনিসটা কিন্তু বলতে হবে। আমি আজকে একটা সমস্যা, আমরা তো দেশের বাইরে না ভাই, আমরা তো এই দেশেরই নাগরিক, আমরা তো দেশকে ভালোবাসি, আমরা তো চাইলেই আমরা আন্দোলন করতে পারি না, আমরা চাইলেই কিছু বলতে পারি না। কিন্তু আপনার জায়গাটা আপনাকে অবশ্যই কঠোরভাবে আপনাকে দেখতে হবে। আপনাকে ছেড়ে দেওয়া হলো, জনগণ, আমরা যারা সাধারণ মানুষ আমরা কিছু বললাম না, তার মানে এই না যে আমরা মেনে নিচ্ছি বিষয়টা। এটার দিকে নজর রাখতে হবে। বাহ, সুন্দর করে বললেন। আমরা এবার একটু আপনার ব্যবসার দিকে আসি। আমরা তার আগে একটা বিরতি নিয়ে নিই। বিরতিটা নেওয়ার পরেই আমরা আসলে এবার ব্যবসার আপনার পরিস্থিতি সেটা একটু জানার চেষ্টা করব। দর্শক, সময় হলেও 21শে বিজনেসের এই মুহূর্তের আলোচনার একটা বিরতি নেওয়ার, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরে, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেসে। আমি সাদাত হাবিব সেতু রয়েছি আপনাদের সাথে। আমন্ত্রণ জানাচ্ছি দর্শক, বিরতির আগে বিদ্যুৎ সংকট ও দোকান ব্যবসা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপুর সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আলোচনায় ফিরছি। ভাইয়া, ব্যবসার কথা বললাম, বিদ্যুৎ নিয়ে কথা বললাম। এবার একটু আপনার যারা আপনাকে ফলো করে বা আপনার সাথে যারা ব্যবসার সাথে রয়েছে, আপনার সহকর্মীরা, তাদের অবস্থা কি? আমরা যখন দেখতেছি বড় বড় শিল্প গ্রুপ যাদের আসলে নাম অনেক বড়, তারাই আসলে ব্যাংক লোনের খেলাপি ঋণের মধ্যে চাপে পড়েছে এবং সরকার ইতিমধ্যেই বন্ধ কারখানা চালু করার ব্যাপারে একটা ফান্ডও 60,000 কোটি টাকার দিয়েছে মূলত অর্থনীতিকে চাঙ্গা করতে। সেই ফান্ড তো নিশ্চয়ই আপনারা পাচ্ছেন না, বাকি আদৌ সেই ফান্ডের সুযোগ আপনাদের রয়েছে কিনা, দুটা দেখেন। মানে ব্যবসায় প্রফিটেবিলিটি জায়গা থেকে আপনার কি অবস্থা? কারণ ওই প্রোডাক্টের মার্জিনের উপরেই তো আপনার, যে কোনো কিছুর মার্জিনের উপরে বেসিক্যালি আপনার লাভটা থাকে আপনার ব্যবসায়ীদের। সেই লাভটা কতটুকু থাকতেছে? আর ইআরএফ ফান্ডে, ওই ফান্ডটাতে আপনাদের কি অবস্থা? আসলে দেখেন, আপনাদের অনেক টেলিভিশনে আমরা সরকারের কাছে আমরা বলেছি যে দোকান ব্যবসায়ীরা অবহেলিত। এটা অবহেলিত আমাদেরকে মনে করে দোকান ব্যবসায়ী। তার মানে এই দোকান ব্যবসায়ীরা এখন যে শিক্ষিত লোক, শিক্ষিত ছেলেরা এই ব্যবসাতে ঢুকছেন, আপনি দেখবেন যে এক একটা দোকানের ডেকোরেশন, একটা অ্যান্টিক ডেকোরেশন তারা করেছেন, সুন্দর করে করেছেন। তার মানে এখন কিন্তু রুচির পরিবর্তন হয়েছে। আগে মানুষ জুতা কিন্তু মুচির থেকে, এখন কিন্তু জুতা কিন্তু শোরুম থেকে কেনা হয়। তার মানে আমাদের জীবনযাত্রার মান কিন্তু চেঞ্জ হয়েছে, আমরা কিন্তু ভালো জায়গায় যেতে শিখেছি। এখন ধরেন আমরা এর আগে যে দাবিটা এতদিন থেকে করে আসছি যে আমরা যারা আমরা ব্যবসা করি, আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয় নাই। আমরা এতবার বলেছি যে আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা হোক। কারণ হচ্ছে যে আপনি দেখেন যে যারা ক্ষুদ্র কুটির শিল্পে যারা কাজ করছেন, যারা অন্য অন্য আইটেমগুলি তৈরি করছেন, তারা ক্ষুদ্র শিল্পের মধ্যে পড়ছেন। কিন্তু আমরা ওই ক্ষুদ্র শিল্পের জিনিস কিন্তু আমার দোকানে এনে আমি কিন্তু সেল করছি। তাহলে আমি তো তাদেরই একটা পার্ট। আমারও তো সরকার যে সুবিধাটুকু দিবে, এখন 4% সরকার বলল যে 4% সুদে আপনি টাকা নিতে পারবেন। কিন্তু আমি তো ব্যাংকে গেলে আমার থেকে নেবে 14%, আমার থেকে নেবেন সিঙ্গেল ডিজিট বলে, কিন্তু হয় না আসলে, এটা অনেক 17-18 হয়ে যায়। তো আমার নিতে হয়। তো আমি 4%-এর জায়গায় আমি যেতে পারি না। তার মানে যে আমাদেরকে অবশ্যই এই ক্ষুদ্র শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত করলে আমরা এই জায়গাতে আসতে পারবো। আপনি কি সাপ্লাই চেইনটা যদি আমাদের ঠিক থাকে, তাহলে কিন্তু আমাদের দোকানে কিন্তু মাল আসলে আমরা কিন্তু বিক্রি করতে পারি। এখন যেটা হয়েছে, এখন যে যুদ্ধের মধ্যে বা দেশের এই পরিস্থিতির মধ্যে এখন বেচাকিনি একবারে নাই বললেই চলে। আপনি দেখবেন যে কোনো জায়গায় আমরা যেটা বলে থাকি যে বিসমিল্লাহ করা হয় না। আপনি বড় বড় দোকানগুলোতে কিন্তু ওই দোকানের সারাদিনের খরচও আছে, মনে করেন 10,000 টাকা খরচ আছে তার দোকানটা খুললেই, কিন্তু তার সেলও নাই। তো এই জন্য আমরা বলি যে সরকার যে সুবিধাগুলি দেয়, সরকার যেই প্রণোদনাগুলি দেয়, আমরা কিন্তু দোকান ব্যবসায়ীরা আমরা তা পাই না। আমাদেরকে আপনি এই যে দেওয়া হয়েছে, এসএমই ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে, এই যে এবার যে টাকাটা এসএমই ফাউন্ডেশনের বিতরণ করবে, আসলেও কি এসএমই ফাউন্ডেশন কাকে দিল এই জবাবদিহিটুকু একবারে শেষ পর্যন্ত এটা করা হয়েছে?
এটা করা হোক। কাকে কাকে দেওয়া হলো আপনারা জানেন যে এর আগে একবার করোনার সময় আপনারা দেখেন যে প্রায় প্রণোদনা দিয়েছে 7,000 কোটি টাকা। কয়েকজনটা দেওয়ার পরে যাকে দেওয়া হয়েছে এই প্রণোদনা তারাই সব ভাগযোগ করে এই টাকাগুলি খেয়ে ফেলছে। এবারও গণমাধ্যমে আমি একটু থামাতে হলাম যে আগামী সময় গণমাধ্যমে বলা হয়েছে যে এক ধরনের লুটপাট চলতেছে এবং কিছু নির্দিষ্ট গোষ্ঠী এই ফান্ড থেকে টাকা পাচ্ছে। এত আন্দোলন, এত অভ্যুত্থান, এত সংস্কারের দাবির পর এরকম যদি অভিযোগ আসে মূলধারার গণমাধ্যমগুলো থেকে, সেটিকে কিভাবে দেখেন? আপনি নিজেও বলছিলেন যে এসএমই ফাউন্ডেশন আসলে তালিকাও তো দেয় না। যার অভ্যাস খারাপ, আপনি ধরেন আমার অভ্যাস খারাপ, আপনি কোনো না কোনো ভাবেই আপনি বুঝতে পারবেন যে আমার অভ্যাসটা খারাপ, কিন্তু আপনি যাকে দেয়া হলো সেই লোকটা কি আদৌ কি যে কোম্পানিকে দেয়া হলো, যে প্রতিষ্ঠানকে দেয়া হলো, সেই প্রতিষ্ঠানের আগের লোক আছে নাকি না পুরনো লোক দিয়ে আবার তাই চালানো হচ্ছে? এই জায়গাটা এখন জরুরি হয়েছে। এগুলি দেখতে হবে আমাদেরকে যে আমার দেশের কেন চেঞ্জ হইল না। আমার যদি হয়, আমি যেমন দোকান ব্যবসায়ী মালিক সমিতির অনেকগুলি সংগঠন কিন্তু বাংলাদেশে রয়েছে, কয়েকটা রয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতির। আসলে এই দোকান ব্যবসায়ী মালিক সমিতির যারা ভাগ্যের উন্নয়নের জন্য তারা কখনো চেষ্টা করেছেন? আমি আমার ভাগ্যের জন্য আমি সবসময় চিন্তা করি, কিন্তু আমরা যারা দোকান ব্যবসায়ীর সাথে জড়িত, আজকে আপনার সাথে কথা বললাম, প্রত্যেকটি কথাই কিন্তু আমার দোকান ব্যবসায়ীদের কথা, এগুলি আমাদেরকে শুনতে হয়। তো যে কথা বলছিলাম যে এটা আমাদেরকে এই জায়গাটা পূরণ করার জন্যে আমাদেরকে ভালো লোক আনতে হবে, এই জায়গার মধ্যে তাকে জবাবদিহিতার আয়তায় আনতে হবে। তাহলে দেখবেন যে আমি টাকাটা, যে সরকার একটা টাকা দিলেন, সেই টাকাটা এবং এই টাকাটা শেষ পর্যন্ত কার কাছে গেছে। আজকে যদি আমাদের দোকান ব্যবসায়ীদেরকে ইনভলভ করা হতো, আমি আমার দোকান ভাড়া নিয়ে আমি যে চিন্তা করি, আপনি জানেন যে ভ্যাট ট্যাক্স আপনি আমাদেরকে এবার বলা হয়েছে যে আমাদেরকে 1% ইনকাম ট্যাক্সের মধ্যে আমাকে ব্যাংকের যে ট্রানজ্যাকশনের উপর আমাকে 1% দিতে হবে। এটা একটা চাপানো হয়েছে। দ্বিতীয়ত আসেন, আমি যখন অনলাইনে আমি যখন এখন তো টাকা, ক্যাশ টাকা কিন্তু অনেকেই ব্যবহার করেন না, কেউ ডেবিট কার্ড ব্যবহার করেন, কেউ ক্রেডিট কার্ড ব্যবহার করেন। আমি 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করলাম, আমি ব্যাংকে আমাকে 1.5% দিতে হচ্ছে, আমাকে আবার ট্রানজ্যাকশনের জন্য 1% দিতে হচ্ছে। তাহলে আমি কত টাকা লাভ করি? আপনাকে দেখতে হবে যে আমার লাভের পরিমাণটা কত। এই জন্য একদিন বলেছিলাম যে যখন মাল বাইরে থেকে আসে আর ফ্যাক্টরি থেকে, আমাদের দুইভাবে তো আমাদের মাল আসে, একটা হচ্ছে ইম্পোর্ট বেস, একটা হচ্ছে ফ্যাক্টরি বেস। আপনি ফ্যাক্টরি বেসে যে মালগুলি আসে আপনি খুচরা মূল্য ধরে ভ্যাট ট্যাট নিয়ে আপনি আমাদেরকে মার্কেটে ছেড়ে দেন, আমরা এই মাল বিক্রি করি, আমাদের টাইলে তো আমাদের হলো না, আমাদেরকে বলে দেন আপনাদের লাভ করতে হবে 30%, আমরা 30% করবো, আপনাদের লাভ করতে হবে 20%, আমরা 20% করবো। আপনি ফ্যাক্টরি থেকে যে মালটা আসলো সেই মালটাও তো আপনি যদি খুচরা মূল্য ধরে নিয়ে নেন তাহলে তো এই ঝামেলাগুলি থাকে না। আপনার প্যাকেজ ভ্যাটের কথা আসেন, আপনি প্যাকেজ ভ্যাট আমরা কিন্তু দাবি রেখেছি প্যাকেজ ভ্যাটটার জন্য, কিন্তু হয় নাই। হয়। অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের প্রস্তাব যারা নীতি নির্ধারক রয়েছেন তারা শুনবেন, বুঝবেন এবং একটা ব্যবস্থাপনা নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের বিদ্যুৎ সংকট এবং দোকান ব্যবসা পরিস্থিতি, নানা দিক এবং করণীয় কথা নিয়ে বলছিলেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু। একটা বিরতির সময় হয়েছে, 21শে বিদেশের আয়োজন চলবে, কিন্তু দুপুর 2টা 30 মিনিটে আবারও আমরা সেই আয়োজন নিয়ে ফিরে আসবো। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।